Assalamu alaikum everyone. I hope you are doing well. তোমাদের সিলেবাসের একটা কবিতা বাকি ছিল, অনেকে বলছো সেটা হচ্ছে অ্যানোনিমাস টাইটেলে যে কবিতাটা দেয়া হয়েছে, এবং আমি বলেছিলাম যে রেকর্ডেড ক্লাস দিব। তো আজকে আমরা স্বল্প সময়ের মধ্যেই কবিতাটি পড়ে এবং বুঝে এবং সেটা থিম কিভাবে লিখতে হয় সেটার এক্সাম্পল দেখেও শেষ করার চেষ্টা করব। এখানে অ্যানোনিমাস বলতে যে অজ্ঞাত বোঝানো হচ্ছে, অর্থাৎ এই কবিতাটি লিখেছেন কে সেটা জানা যায় না, এই জন্য অ্যানোনিমাস এরকম একটি টাইটেল দেয়া হয়েছে। এবং এই কবিতাটাতে আসলে আমি শুরুতেই বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই কবিতাটাতে মূলত ডিসেবল পিপল বা ক্রিপলড পিপল, অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, অর্থাৎ যাদের কোনো একটা ফিজিক্যাল ল্যাকিংস আছে। আমি প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এই শব্দটাকে আমরা গালি বানিয়ে ফেলেছি। সো এই শব্দটা ব্যবহার করে যেহেতু আমরা এখন গালাগালি করে থাকি, তাহলে এই শব্দটা এই ডিসেবল পিপল বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ক্ষেত্রে ব্যবহার করাটাও একটা অনুচিত কাজ হবে, ফ্রম মাই পার্সপেক্টিভ। এনিওয়ে, তাহলে বলা হচ্ছে এখানে প্রথম যেই আহ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা বলা হয়েছে, যে ব্লাইন্ড, অর্থাৎ যে চোখে দেখে না। এবং আমরা এমন একজন মানুষকে যিনি চোখে দেখেন না, তাকে যদি শুধু বিচার করি বা দেখি, তার মানুষ হিসেবে তাকে যদি এইভাবে দেখি যে সে চোখে দেখে না, কবি প্রশ্ন করছেন তাহলে আসলে ব্লাইন্ড কে, আসলে অন্ধ কে? আমরা একজন মানুষের আর কোনো কিছুই দেখছি না, তিনি যদি অন্ধ হন, শুধু অন্ধত্বটাই দেখছি, তাহলে কবি প্রশ্ন, তাহলে মূল অন্ধটা আসলে কে? মূল অন্ধটা তো আসলে আমরাই। আমরা তার আর কোনো কোয়ালিটি, আর কোনো বৈশিষ্ট্য দেখছি না, দেখছি তার ডিসএবিলিটিটাকে, ডিসএবিলিটিকে। তো কবির প্রশ্ন হচ্ছে তাহলে কে ব্লাইন্ড, আসলে এখানে কে? এবং যখন আমরা আমাদের কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যেই কেউ যদি থাকে যে আহ বধির, বা কানে শোনে না, বা কথা বলতে পারে না, এবং তাদের ন্যায় বিচার যদি আমরা নিশ্চিত না করি, তাদের আর্তনাদ, ন্যায় বিচারের আর্তনাদ যদি আমরা না শুনে থাকি, তাহলে আসলে বধির কে? আমরা যারা শুনতে পাই, নাকি যে শুনতে পায় না? ডেফ বা বধির আসলে কে? এবং আমাদের যে বোন, হয়তো, বা ভাই বোন যেই হোক না কেন, বা আত্মীয় স্বজন, বা আমাদের সমাজের কোনো একজন মানুষ, আহ সে যদি কোনো সমস্যায় ভোগে এবং আমরা যদি তার খোঁজ খবর না নিই, তাহলে মানসিক বিকারগ্রস্ত আসলে কে? আমরা, নাকি সেই মানুষটা? অর্থাৎ ধরো মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ, সে কষ্টে জীবনযাপন করছে, আমরা তার খোঁজ খবর নিচ্ছি না, তার থেকে আলাদা থাকছি, দূরে থাকছি। আসল মানসিকভাবে বিকারগ্রস্ত তাহলে কে? এবং আমরা যদি মানুষের অধিকার আদায়ে, এই মানুষগুলো, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর অধিকার আদায়ে না দাঁড়াই, আমরা যদি আওয়াজ না তুলি তাদের অধিকার রক্ষায়, তাহলে পঙ্গু আসলে কে? ক্রিপল আসলে কে? এবং এই যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি যে আচরণ, এটাই যেন আমাদেরকেই একটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসেবে প্রকাশিত করছে। যে আসলে তাহলে অন্ধ কে, আসলে বধির আসলে কে, আসলে মানসিক বিকারগ্রস্ত কে? মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে যদি না দাঁড়িয়ে আমরা দূরে দূরে থাকি, আলাদা থাকি, তাহলে আসল মানসিক সমস্যাগ্রস্তটা কে? একজন ব্লাইন্ড বা অন্ধ ব্যক্তির যদি অন্ধত্বটাই শুধু আমরা দেখি, তাহলে আসলে অন্ধ কে? আমরা, নাকি অন্ধ ব্যক্তিটা? এবং আমরা যদি তাদের অধিকার রক্ষায় না এগিয়ে যাই, তাহলে আসল পঙ্গু কে? তারা, নাকি আমরা? এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি, আচরণটাই যেন সব থেকে বড় ডিজেবল পিপল হিসেবে আমাদের কি দেখায়। সো এটাই হচ্ছে কবিতাটা মূল জিনিস। আমি বাংলা ভাষায় বললাম, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন করি, তাহলে সহজে অঙ্কের জন্য। ইফ ইউ ফেল টু সি দ্য পার্সন বাট অনলি সি দ্য ডিসএবিলিটি, তুমি যদি ব্যক্তি মানুষটাকে দেখতে ব্যর্থ হও, শুধু তার প্রতিবন্ধকতাটা দেখো,
তাহলে আসলে অন্ধ কে? দেন হু ইজ ব্লাইন্ড? ইফ ইউ ক্যানট হিয়ার ইউর ব্রাদার্স ক্রাই ফর জাস্টিস, হু ইজ ডেফ? তুমি তোমার ভাইয়ের, ভাইয়ের বলতে এখানে আপন ভাই হতে হবে তা না, আমাদের সমাজের যে কোনো মানুষ হতে পারে, তাদের ন্যায় বিচারের প্রতি যে আর্তনাদ, সেটা যদি আমরা শুনতে না পাই, কোনো বধির ব্যক্তির আর্তনাদ যদি আমরা শুনতে না পাই, তাহলে আসল বধিরটা আসলে কে? ইফ ইউ ডু নট কমিউনিকেট উইথ সিস্টার বাট সেপারেট হার ফ্রম ইউ, তুমি তোমার যদি বোনকে বা সমাজের অন্য একজন মানুষকে, যে ধরো মানসিক সমস্যাগ্রস্ত, তার থেকে যদি তুমি দূরে দূরেই চলো, আলাদাই চলো, এড়িয়ে চলো দায়িত্ব, হু ইজ মেন্টালি হ্যান্ডিক্যাপড? হ্যান্ডিক্যাপড মানেও এই ডিসেবল। তাহলে আসল মানসিক ভাবে প্রতিবন্ধকতা আছে কার? ইফ ইউ ডু নট স্ট্যান্ড আপ ফর দ্য রাইটস অফ অল পার্সনস, তুমি যদি সব মানুষের, এই সব মানুষের অধিকার রক্ষায় না দাঁড়াও, হু ইজ ক্রিপলড? আসল পঙ্গু তাহলে কে? তারা নাকি আমরা? ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস পার্সনস উইথ ডিসএবিলিটিস, তোমাদের আচরণ অর্থাৎ আমাদের আচরণ এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি, মে বি আওয়ার বিগেস্ট হ্যান্ডিক্যাপ। এটাই যেন আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতা, তাদের প্রতি আমরা আচরণ, তাদের প্রতি আমাদের আচরণ, মানে তাদেরকে আমরা সেপারেট করে দেখি, সেপারেট করে দিই, অন্য চোখে দেখি, রাইট? সো দিস ইজ দ্য আইডিয়া অফ দ্য পোয়েম। আমি লাইন বাই লাইন মিনিং সহ বললাম। তাহলে এটার থিম কি হতে পারে বলো তো? এটার থিম আমরা, তোমরা যেভাবে পরীক্ষার খাতায় থিম লিখে অভ্যস্ত বা আমি শিখিয়েছি, এভাবেই চলো আমরা একটা থিম দেখে নেই। এটা যেহেতু হ্যান্ড আউটে নেই, তোমরা এটা নোট অবশ্যই অবশ্যই নোট নিয়ে রাখবে। স্ক্রিনশট নিয়ে কোনো লাভ নেই। স্ক্রিনশটের জায়গায় থাকবে স্টোরেজ, ফিল আপ করবে খালি ফোনের, এবং একটা সময় তুমি সেটা ডিলিট করে দিবা বা ফোনই নষ্ট হয়ে যাবে। তাই এটা লিখে নিবা, খাতায় লিখে নিবা সবাই, বা হ্যান্ড আউটটাতে লিখে নিবা যদি কোথাও স্পেস থাকে। দ্য সেন্ট্রাল থিম, the central theme of the poem is that people with disabilities deserve equal respect, dignity and justice. অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও আমাদের মতোই সম্মান, মর্যাদা এবং ন্যায় বিচার তারা প্রাপ্য। The poem shows that true disability lies in negative attitudes. কবিতাটা যেন আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সত্যিকারের প্রতিবন্ধকতাটা আসলে কোথায়। সত্যিকারের প্রতিবন্ধকতাগুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড, নেতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রেজুডিস, প্রেজুডিস মানে হচ্ছে আগেই বিচার করা কোনো কিছু, কোনো ঘটনা বা কোনো ব্যাপার ঠিক তেমন ভাবে জানাশোনার আগেই বিচার করে ফেলা, যেটা ভালো, এরা খারাপ, এরা অন্ধ, এরা এরকম, এরা বধির, এরা এরকম, প্রেজুডিস আগেই বিচার করা। অ্যান্ড ডিসক্রিমিনেশন এবং বৈষম্য, রাদার দেন ফিজিক্যাল আর মেন্টাল লিমিটেশনস। আসল প্রতিবন্ধকতাটা হচ্ছে এই যে নেগেটিভ অ্যাটিটিউডস, প্রেজুডিস আর বৈষম্য, ডিসক্রিমিনেশন করা, রাদার দেন ফিজিক্যাল আর মেন্টাল লিমিটেশনস। মানসিক কিংবা শারীরিক প্রতিবন্ধকতার থেকে এই প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আসল প্রতিবন্ধকতা, আসল ডিসএবিলিটি। নেগেটিভ অ্যাটিটিউড, প্রেজুডিস অ্যান্ড ডিসক্রিমিনেশন। It মানে the poem, it urges everyone to be compassionate, inclusive and supportive of the rights of all people. কম্প্যাশনেট মানে কি? কম্প্যাশনেট মানে হচ্ছে সহমর্মিতা, সহমর্মী হতে, মানে আরেকজনের ব্যথায় ব্যথী হতে, আরেকজনের বেদনা যাতে আমাদেরকে ছুঁয়ে যায়, তখনই আমরা হব কম্প্যাশনেট। ইট আর্জেস এভরিওয়ান টু বি কম্প্যাশনেট, সবাইকে সহমর্মিতা প্রদানে বা সহমর্মী হতে আরেকজনের বেদনায়, দুঃখে, কষ্টে। ইনক্লুসিভ, ইনক্লুসিভ মানে সবাইকে ইনক্লুড করে যে সোসাইটি, সবাই থাকবে, কেউ বাদ পড়বে না। হুম, এটা সে ইনক্লুসিভ। অ্যান্ড সাপোর্টিভ, এবং একটা সাপোর্ট করে, সমর্থন বা অবলম্বন পাওয়া যায় এরকম একটি ব্যবস্থা। অফ দ্য রাইটস অফ অল পিপল, এবং সব মানুষের অধিকার রক্ষা। তাহলে এই কবিতাটা আমাদেরকে আর্জ করছে, তাগিদ দিচ্ছে আমাদেরকে সহমর্মী হওয়ার জন্য, ইনক্লুসিভ হওয়ার জন্য, সাপোর্টিভ হওয়ার জন্য। কিসের প্রতি? সকল মানুষের অধিকারের প্রতি আমরা যাতে সহমর্মী হই, ইনক্লুসিভ হই। ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। ধরো একজন ব্যক্তি ইনক্লুসিভ, এর মানে হচ্ছে সে সবাইকে নিয়ে চলে, কাউকে বাদ দিয়ে দেয় না। অ্যান্ড সাপোর্টিভ অফ দ্য রাইটস অফ অল পিপল, এবং সব মানুষের অধিকার রক্ষার আদায় সাপোর্টিভ হওয়া, সমর্থন করা।
এটাই হচ্ছে এই কবিতার সেন্ট্রাল থিম। তাহলে এই সেন্ট্রাল থিম থেকে যদি মোটা দাগে তোমরা যদি, অনেকে তো এগুলো সরাসরি মেমোরাইজ করে ফেলো, সরাসরি মেমোরাইজ করে ফেলার সমস্যা হচ্ছে যে তুমি হুবহু তো লিখতে পারবে না, বানান ভুল হয়ে যাবে, সেন্টেন্স ভুল হয়ে যায়। সো মেইন আইডিয়া গুলো কি? মেইন আইডিয়া গুলো হচ্ছে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা, তারা ইকুয়াল, হুম, আমি মুছে লিখি, ইকুয়াল রেসপেক্ট, সমান অধিকার, সমান সম্মান, ইকুয়াল রেসপেক্ট, ইকুয়াল ডিগনিটি, ইকুয়াল জাস্টিস, ন্যায় বিচার, সমান মর্যাদা, সমান সম্মান তারা প্রাপ্য, কারণ তারাও আমাদের মতোই মানুষ। দ্য পোয়েম শোজ দ্যাট, এবং আরেকটা মেইন জায়গা হচ্ছে ট্রু ডিসেবিলিটি, আসল প্রতিবন্ধকতা মানুষের কোথায়? আসল প্রতিবন্ধকতা গুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউডস, প্রেজুডিস, ডিসক্রিমিনেশন, এইগুলো হচ্ছে আসল প্রতিবন্ধকতা। ফিজিক্যাল কিংবা মেন্টাল প্রতিবন্ধকতা আসল প্রতিবন্ধকতা নয়। এই কবিতা আমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছে। তাই এই কবিতাটা আমাদেরকে তাগিদ দিচ্ছে আমাদেরকে কি কি হতে হবে, আমাদেরকে কম্প্যাশনেট হতে হবে, ইনক্লুসিভ হতে হবে, সাপোর্টিভ হতে হবে। কম্প্যাশনেট, ইনক্লুসিভ, সাপোর্টিভ। তোমরা চাইলে এই পয়েন্ট গুলো মনে রেখে এই থিমটা সাজাতে পারো, এই কবিতার থিম লিখতে পারো। তবে খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলোর কোনটা যাতে আবার বাদ পড়ে না যায়, এবং বানান ভুল বা গ্রামেটিক্যাল কোনো যাতে ভুল না হয়। তাহলে এভাবে লিখতে পারলে এই কবিতার থিমে ভালো মার্কস পেয়ে যাবা সবাই। তাহলে আজকে এই কবিতার জন্য সবাই এখান থেকে নোট করে নাও, এবং বুঝতে সমস্যা হলে ক্লাসটা আবার রিপিট করে দেখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।